আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। রাফা শহরে ভয়াবহ ইসরায়েলি হামলা, শতাধিক ফিলিস্তিনি শহীদ, হতাহত 230। এরপর জানাবো ইসরায়েল হামাস যুদ্ধকে কেন্দ্র করে সীমান্তে 40টি ট্যাঙ্ক মোতায়েন করেছে মিশর। ট্রাম্পের হুমকির নিন্দা ন্যাটো প্রধান ও ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলের প্রেসিডেন্টের। এরপর জানাবো সরকার গড়তে না পারলে শক্তিশালী বিরোধী দল হবে পিটিআই। ভারত সীমান্তে গুলি খেয়ে পালালো পাকিস্তানের ড্রোন। এবং সর্বশেষ জানাবো সোমালিয়ায় আমিরাতি সেনাদের ওপর হামলা, আল শাবাবের নিহত 5। রাফা শহরে ভয়াবহ ইসরায়েলি হামলা, শতাধিক ফিলিস্তিনি শহীদ, আহত 230। অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে ইহুদিবাদী ইসরায়েলের বিমান ও স্থল হামলায় নারী, শিশুসহ শত শত ফিলিস্তিনি হতাহত হয়েছেন। ঘনবসতিপূর্ণ রাফা শহরে ইহুদিবাদী বাহিনীর আগ্রাসনের পরিকল্পনার ব্যাপারে বিশ্বব্যাপী নিন্দা প্রতিবাদ সত্ত্বেও নেতানিয়াহুর সরকার এই বর্বর হামলা চালালো। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বরাত দিয়ে ফিলিস্তিনি গণমাধ্যমগুলো জানিয়েছে, রাফা শহরে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ও মসজিদে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় এ পর্যন্ত শতাধিক বেসামরিক মানুষ শহীদ এবং কমপক্ষে 230 জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে কয়েক ডজন মানুষ। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলি হামলায় যে বিপুল সংখ্যক মানুষ হতাহত হয়েছেন এবং আহত হয়েছেন তাদের চিকিৎসা দেওয়ার সামর্থ্য গাজার হাসপাতালগুলোর নেই। গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরের কাছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের অতর্কিত হামলায় 11 ইসরায়েলি সৈন্য নিহত হওয়ার পর রাফা শহরে এই হামলা চালানো হলো। গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনী নির্বিচারে বোমাবর্ষণে ঘরবাড়ি হারানো প্রায় 24 লাখ লোকের বেশিরভাগই এখন অবস্থান করছেন রাফা শহরে। আজ ভোর রাতে ইসরায়েলি হামলার পর শহরটির বিভিন্ন এলাকা থেকে আগুন ও ধোঁয়া উঠতে দেখা যায়। রাফাতে 14টি বাড়ি এবং 3টি মসজিদে চালানো হয় এই বর্বর বিমান হামলা। হামলার পর একটি বিবৃতিতে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী জানিয়েছে, আজ ভোর রাতে তারা গাজা দক্ষিণাঞ্চল ও সাবুরা এলাকায় সন্ত্রাসী অবস্থানে সিরিজ হামলা চালিয়েছে। প্রায় 14 লাখ ফিলিস্তিনি নাগরিক এখন অবস্থান করছে এই ছোট্ট শহরটিতে। মাত্রাতিরিক্ত জনসংখ্যার চাপে থাকা রাফা শহরটিতে অধিকাংশ মানুষ বসবাস করছে তাঁবুতে। শহরটিতে তাঁবু, খাবার, পানি, ঔষধের সংকট দেখা দিয়েছে ইতিমধ্যে। ক্রমেই দুর্বল হয়ে পড়েছে মানবিক চাহিদার পণ্যগুলো। ইহুদিবাদী যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাফা শহরে চালানো হামলার প্রস্তুতি নিতে গত শনিবার ইসরায়েলি বাহিনীর প্রতি নির্দেশ জারি করেন। এর প্রতিক্রিয়ায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসরায়েল রাফা শহরে স্থল অভিযান শুরু করলে তেল আবিবের সঙ্গে পণবন্দি মুক্তির আলোচনা বাতিল করা হবে। সীমান্তে 40টি ট্যাঙ্ক মোতায়েন করেছে মিশর। গাজার রাফা সীমান্তে চূড়ান্ত অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে দক্ষিণাঞ্চলের সিনাই সীমান্তে গত 2 সপ্তাহে অন্তত 40টি ট্যাঙ্ক পাঠিয়েছে মিশর। সীমান্তে নিজেদের নিরাপত্তা জোরদার করতে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি, কারণ ওই এলাকার গাজার সঙ্গে মিশরের সীমান্ত রয়েছে। গাজায় যে সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল, তা এবার রাফা পর্যন্ত বিস্তৃত করা হচ্ছে। এই রাফাতেই আশ্রয় নিয়েছে লাখ লাখ ফিলিস্তিনি। মিশরের আশঙ্কা, ইসরায়েল যদি রাফায় হামলা শুরু করে তাহলে ফিলিস্তিনিরা সীমান্ত অতিক্রম করে মিশরে চলে যেতে পারে। এরই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাফায় বেসামরিক ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়া ও হামলার নির্দেশনা দিয়েছেন। এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা 28,000 ছাড়িয়ে গেছে। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখনো পর্যন্ত কমপক্ষে 28,064 জন নিহত হয়েছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় নতুন করে আরও 117 জন নিহত হয়েছে। গত 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই প্রতিশোধ হিসেবে গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েলি বাহিনী। 4 মাসের বেশি সময় ধরে বিভিন্ন স্থানে হামলা চালিয়ে গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। সেখানে ইসরায়েলি সৈন্যদের তাণ্ডবে হাজার হাজার শিশু প্রাণ হারিয়েছে। এছাড়া খাদ্য এবং নিরাপদ আশ্রয়ের তীব্র সংকট তৈরি হয়েছে। ট্রাম্পের হুমকির নিন্দা ন্যাটো প্রধান ও ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলের প্রেসিডেন্টের। নিরাপত্তাকে দুর্বল করে এমন আলোচনার বিরুদ্ধে রবিবার ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ সতর্ক করেছেন। ন্যাটোর যেসব সদস্য নির্ধারিত চাঁদা পরিশোধ করেনি তাদের আক্রমণে রাশিয়াকে উৎসাহিত করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দেওয়ার পরেই সতর্কবার্তা এলো। স্টলটেনবার্গ একটি বিবৃতিতে বলেছেন, মিত্ররা একে অপরকে রক্ষা করবে না এমন কোনো পরামর্শ যুক্তরাষ্ট্র সহ আমাদের সবার নিরাপত্তাকে ক্ষুণ্ণ করে। ট্রাম্প শনিবার হুমকি দিয়েছিলেন, যদি তিনি যুক্তরাষ্ট্রে পুনরায় নির্বাচিত হন তিনি ন্যাটোর সব সদস্যকে রক্ষা করবেন না যারা তাদের আর্থিক বাধ্যতাবোধ পূরণ করেনি।
এমন সময় তিনি তাদের আক্রমণ করতে রাশিয়াকে উৎসাহিত করবেন বলেও হুমকি দেন। সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট নিয়মিতভাবে উত্তর আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন তথা ন্যাটো মিত্রদের সমালোচনা করেছেন জোটকে কম অর্থায়নের জন্য। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেলও ট্রাম্পের মন্তব্যকে বেপরোয়া বলে নিন্দা করেছেন। তিনি এক্সে বলেছেন, ট্রান্স আটলান্টিক অ্যালায়েন্স ৭৫ বছর ধরে মার্কিন, কানাডীয় এবং ইউরোপীয়দের নিরাপত্তা সমৃদ্ধির ভিত্তি ধরে রেখেছে। ন্যাটো চুক্তি অনুসারে যদি জোটের একটি দেশ সহস্র আক্রমণের শিকার হয় তবে জোটের প্রতিটি সদস্যকে অবশ্যই পুরো গোষ্ঠীর বিরুদ্ধে আক্রমণ হিসেবে বিবেচনা করতে হবে। পাশাপাশি হুমকিতে থাকা দেশটিকে সহায়তা প্রদানের ব্যবস্থা নিতে হবে। এদিকে ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের মুখপাত্র অ্যান্ড্রু ব্রেটস শনিবার রাতেই বলেছেন, হত্যাকারী শাসনের মাধ্যমে আমাদের ঘনিষ্ঠ মিত্রদের আক্রমণে উৎসাহিত করা ভয়ঙ্কর এবং অবিচ্ছিন্ন। সরকার গড়তে না পারলে শক্তিশালী বিরোধী দল হবে পিটিআই। পাকিস্তানি নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেলেও জাতীয় বা প্রাদেশিক পরিষদে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি ইমরান খানের দল পিটিআই তথা দলটি সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। তাছাড়া দলীয় প্রতীকে নির্বাচন করতে না পারায় সংরক্ষিত আসনের সুযোগও হাতছাড়া করতে চলেছে তাদের। সেটি বুঝে অন্য দলের সঙ্গে হাত মেলানো বা মিশে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিটিআই। গতকাল পিটিআই নেতা ব্যারিস্টার গহুর খান এই তথ্য জানিয়েছেন। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের সঙ্গে আলাপকালে পিটিআই নেতা বলেছেন, তারা এই বিষয়ে বিকল্পগুলো বিশ্লেষণ করে দেখেছেন, তবে সম্ভাব্য জোটের জন্য দলটি অবশ্যই পিএমএলএন বা পিপিপি এর সঙ্গে যোগাযোগ করবে না। তিনি বলেন, আমরা তাদের উভয়ের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করি না। তাদের কারো সঙ্গে সরকার গঠন বা একসঙ্গে সরকার গড়ার বিষয়ে কোনো আলোচনা হবে না। তাদের নিয়ে সরকার গড়ার চেয়ে বিরোধী দলে বসে থাকা ভালো, কিন্তু আমরা মনে করি আমাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। সরকার গঠন করতে না পারলে পিটিআই একটি শক্তিশালী বিরোধী দল গঠন করবে বলে জানান ইমরান খানের আইনজীবী ও বর্তমান দলীয় প্রধান। জাতীয় বা প্রাদেশিক যে কোনো পার্লামেন্টেই সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ক্ষেত্রে সংরক্ষিত আসনের বিষয়টি পিটিআইয়ের জন্য বড় বাধা হয়ে দাঁড়াবে। পাকিস্তানের জাতীয় পরিষদের মোট আসন সংখ্যা ৩৩৬টি। ভারত সীমান্তে গুলি খেয়ে পালালো পাকিস্তানি ড্রোন। জম্মু ও কাশ্মীরের পঞ্জ জেলায় নিয়ন্ত্রণ রেখার কাছে একটি পাকিস্তান গুলি করে কয়েকটি গুলি ছুড়েছে ভারতের সেনারা। গতকাল গভীর রাতে ভারতীয় ভূখণ্ডে কিছুক্ষণের জন্য ঘোরাফেরা করার পর ড্রোনটি পাকিস্তানের দিকে চলে যায় বলে জানিয়েছেন কর্মকর্তারা। তারা জানিয়েছে, মেন্দারের নর মানকোট এলাকায় শত্রু সেনাদের ড্রোনের গতিবিধি ধরা পড়ে। নিয়ন্ত্রণ রেখায় রক্ষায় নিয়োজিত সেনারা এটিকে নামানোর জন্য কমপক্ষে ৩ রাউন্ড গুলি চালায়। ভারতীয় সেনাদের গোলাবর্ষণের মুখে ড্রোনটি দ্রুত পাকিস্তানের দিকে চলে যায় বলে জানিয়েছেন কর্মকর্তারা। খবর অনুসারে এলাকায় তল্লাশি অভিযান চলছে। জম্মু কাশ্মীর পুলিশ সম্প্রতি সীমান্তের ওপার থেকে মাদক, অস্ত্র বা বিস্ফোরক পদার্থ ফেলে দেওয়ার জন্য ড্রোন সম্পর্কে তথ্য দিলে ৩ লক্ষ টাকা নগদ পুরস্কার ঘোষণা করেছে। এবং সর্বশেষ জানাবো, সোমালিয়ায় আমিরাতি সেনাদের উপর হামলা আল শাবাবের। সোমালিয়া এক হামলায় ৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৪ আমিরাতি সেনা ও ১ বাহরাইনি সামরিক কর্মকর্তা রয়েছেন। খবর আল জাজিরার। গতকাল সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ বলছে, সোমালির রাজধানী মোগাদিশুতে এক সামরিক ঘাঁটিতে এক প্রশিক্ষণ মিশনে হামলার দায় স্বীকার করেছে আল কায়েদা সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠী আল শাবাব। শনিবার জেনারেল গর্ডন সামরিক ঘাঁটিতে সেনাদের লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে, তবে হামলার বিষয় বিস্তারিত কিছু জানা যায়নি। সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ আরব আমিরাতের প্রতি শোক প্রকাশ করেছেন। আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের ৩ সেনা এবং ১ বাহরাইনি সেনা সন্ত্রাসী হামলায় নিহত হন। 2 জন আহত হন। আহতদের একজন আরব আমিরাতের আবুধাবিতে পৌঁছানোর সময় মারা যান। জ্যেষ্ঠ আমিরাতি কূটনৈতিক আনোয়ার গার্গাস নিহতের প্রতি শোক জানান এবং আহতদের সুস্থতা কামনা করেন। গার্গাস এক স্যান্ডেলে লিখে, নিরাপত্তা ও নিরাপত্তার বার্তা অব্যাহত রাখতে এবং সব ধরনের চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই কোনো সন্দিগ্ন কাজ আমাদের বাধাগ্রস্ত করতে পারবে না। উপসাগরীয় দ্বিরাষ্ট্র বাহরাইন তাৎক্ষণিকভাবে হামলার বিষয়ে কিছুই জানায়নি।